তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমি কনফার্ম হয়ে নিয়েছিলাম, আমি আরও একবার ইমেল করেছি যে এই ঘটনাটি কতটুকু সত্য সেটা জানানোর জন্য। তো আমরা এরকম যাচাই বাছাই করেই নেই প্রতিটি ঘটনা। তারপরে ওই যে শুরুতেই বললাম যে বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনার ব্যাপার। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমি রাব্বি, বাসা ঢাকার মগবাজারে। আমার ফোন নাম্বার, তারপরে তিনি ফোন নাম্বার দিয়েছেন। স্টুডিওতে এসে এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো সময় হবে না আমার, তাই অনুরোধ করছি ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আমার ঘটনাটি যদি ভালো লাগে পড়ে শোনাবেন। জেলা বরিশাল, বাকেরগঞ্জ থানাধীন কবাই ইউনিয়নের একটি গ্রাম শিয়ালখুনি। এই গ্রামের হাই স্কুলের আশেপাশেই একটা বড় গোষ্ঠী বা বাড়ি আছে। এরা আমার আত্মীয় হয় সম্পর্কে। তো আমার এক আত্মীয় বরিশালেই ছিলেন এবং আমরাও বরিশালেই ছিলাম। আমার এক আত্মীয় যেহেতু বরিশালে আছি, তিনি মারা যান কোনো কারণবশত, এবং যেহেতু বরিশালে আছি তার লাশ মানে মানে সে হচ্ছে আত্মীয় হচ্ছে চাচা বা মামা, এরকম চাচা প্লাস মামা এরকম ব্র্যাকেটে লেখা। আজ থেকে 3-4 বছর আগে মারা যান। তখন কোনো কারণবশত আমি এবং আমার মা বরিশালেই ছিলাম। যেহেতু বরিশালেই আছি, তার লাশ না দেখতে গেলেই নয়। সামাজিকতা রক্ষার্থে আমি আর আমার মা সে বাড়িতে গিয়ে উপস্থিত হই। আমরা ছেলে ও পুরুষ মানুষ সবাই বাড়ির ভেতরের উঠোনেই বসেছিলাম, আর বাড়ির ভেতরে সব মহিলারা অবস্থান করছিল। তার লাশ বাড়ির বাইরে এনে উঠোনের এক কোণায় গোসল করানো হচ্ছে, খাটিয়া তৈরি হচ্ছে, কিন্তু তার পাশে আরো একটা খাটিয়াত করা হচ্ছিল। আমি কিছুই বুঝছিলাম না। আর আমাদের বরিশালে খুব বেশি একটা যাওয়া হয় না বলেই সেখানকার কাউকে তেমন ভাবে চিনি না, যদিও রক্তের আত্মীয়। এসব দেখে জিজ্ঞাসাও করতে পারিনি। কে কিভাবে ভেবে বসে কে জানে। পরক্ষণেই ভেবেছিলাম কোনো মহিলাও মারা গিয়েছে হয়তো, যার জন্য লাশ বাইরে আননি, বাড়ির ভেতরেই লাশ রেখেছে। গ্রামের লোকজন আর আবার হাদিসের নিয়ম অনুযায়ী কাজ করে থাকে। পুরুষের লাশ তারপর তার স্ত্রী দেখে না, আবার স্ত্রী জাতির লাশ সব পুরুষ দেখতে পায় না। আমি সেই ভাবনা মাথায় নিয়েই বসেছিলাম, আর এটা ভাবাই স্বাভাবিক ছিল। এরপর লাশ প্রস্তুত হয়ে গেলে জোহরের আজান আমরা শুনতে পাই। সবাই নামাজ পড়ে এসে জানাজা পড়ার প্রস্তুতি নিচ্ছিল। আমি তখন নোটিস করি যে সেখানে মাত্র একটা লাশের জানাজার প্রস্তুতি চলছে। অন্য খাটিয়া কাফনের ওপর সেটার কি হলো মনে খটকা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি জানাজা না পড়ে অন্য খাটিয়ার কাছে যাই, গিয়ে পর্যবেক্ষণ করতে থাকি। সবকিছুই সে বেশ স্বাভাবিক ছিল। ওইদিকে জানাজাও শেষ। জানাজা শেষে একটি মাত্র লাশের খাটিয়া নিয়ে সবার সাথে কবরস্থান পর্যন্ত যাই। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। লিসেনার, যারা আমাদের আরজে রাসেল ভাইয়ার কণ্ঠে ঘটনা শোনেন বা আরজে রাসেল ভাইয়ার ঘটনাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লিসেনার্স, আমরা প্রতিদিন রাত 10টা বাজে আরজে রাসেল ভাইয়ার ভয়ঙ্কর ইমেল এপিসোড বাছাই করে আপনাদের সামনে তুলে ধরে থাকি। তাই আরজে রাসেল ভাইয়ার সকল বাছাই করা ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। চলুন, আজকে আপনারা এই ঘটনার মধ্যে 2 থেকে 3টি ঘটনা পাবেন, যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাগুলো শুনে আমাদেরকে কমেন্ট করবেন যে আজকের বাছাইকৃত ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে। চলুন লাইক দিয়ে ঘটনা শুরু করা যাক। দেখি কবরস্থানে পাশাপাশি 2টো কবর খোঁড়া। সেটা দেখে আমার কৌতূহলের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। কোনোভাবেই আমার মনের খুঁতখুঁতে ভাব দূর হচ্ছিল না। কৌতূহল আমাকে স্বজন যার দাফন হয়েছে তার আপন ছোট ভাই মারা গেলেন।
যিনি মারা গেছেন তিনি হঠাৎই মারা গেছেন এবং তিনি তার বড় ভাইয়ের জানাজাও পড়েছিলেন। পরবর্তীতে দ্বিতীয় খাটিয়ায় করে তাকে নিয়ে যাওয়া হয় এবং পাশের কবরে শায়িত করা হয়। অগ্রিম খাটিয়া তৈরি, কবর খুঁড়ে রাখার আসল কাহিনী জানতে পারি আমার আম্মু ও এক ভাইয়ার কাছে। আমার আম্মু আগে জানতো না এসব, সেদিন ওই বাড়িতে গিয়ে জেনেছে, আর ভাইয়া আগে থেকেই সব জানতো। মূল ঘটনা হচ্ছে, এই বাড়িতে একটা রেওয়াজ আছে, এই বাড়িতে যদি কেউ মারা যায় তবে তার দাফন করে আসার পরপরই কিংবা ওই দিনই আরও একজন বা দুইজনের মৃত্যু হবেই। এজন্য কেউ মারা গেলে অন্য একটা লাশ দাফনের সকল ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক অনেক বছর আগে থেকেই নাকি এইরকম মৃত্যু হয়ে আসছে, মারা গেলে 2-3 জন একদিনেই মারা যাবে। এর কারণ কি সেটা আমি জানতে পারিনি। হয়তো সামনের কোনো একটা সময়ে আবার শুনতে পারবো কে কে মৃত্যুবরণ করেছে। ঘটনাটি আমার আত্মীয়ের বাড়ির ঘটনা। আমি জায়গার নাম উল্লেখ করে দিয়েছি, খোঁজ নিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে পড়ে শোনাবেন। তো এই ছিল ঘটনা, খুবই অদ্ভুত। আমারও ভাবতে খুব সময় লেগেছে যে একটি বাসা থেকে যখন কেউ চলে যান তখন আরও একজনকে, মানে সবাইকেই, আত্মীয় স্বজন সবাইকেই মনে মনে প্রস্তুতি নিতে হয়, হয়তো আমারও যাওয়ার সময় চলে এসেছে। ও মারা গেলেন, মানে একজন মারা গেলেন, সুতরাং যে কেউ, পরিবারের যে কেউ বিনা কারণে মারা যাবেন, এই রেওয়াজ নাকি বহুদিন থেকে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার না? আমি রাস্তাল আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা ভূত.com আসতে চান তারা কিন্তু বাসায় বসেও আমাদের শোতে অংশ নিতে পারেন। আপনার ঘটনাটি রেকর্ড করে ফেলবেন, তো রেকর্ড করে ফেলুন। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্ট ডিভাইস রয়েছে এবং সেই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ঘটনা রেকর্ড করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন ইমেইলের মাধ্যমে। তাহলেই আর কোনো ঝামেলা নেই। যাই হোক, আমরা আসলে খুবই বেশি জোর দিচ্ছি, নেক্সট কয়েক মাস জোর দেব অডিও ক্লিপের উপরে। চলুন কথা না বাড়িয়ে আরো একটি অডিও ক্লিপ শুনে আসি। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি তো, এই 2 সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা। তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না। তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল, সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। তো কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন। ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সেই মুক্তিযুদ্ধের আগে। তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই। তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তা এখন উনি চিন্তা করেছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে,
তো এখন যাব আর ফিরতে ফিরতে যদি দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে। তো চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়? এই যে সামনে। তো সামনে সামনে করতে করতে বলে যাই, বলে তোমার বাড়ি কোথায়? বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তো বা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন। রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়, আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ। এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন উনি বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল। এখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব না, এমনিতে দেরি হয়ে। উনি চিন্তা করেন ঠিক আছে, হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গলন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন। হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি রাসেল ভাই উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না, আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নাই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি এই বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন, তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক দিয়ে চলে গেল, আর তাকে ওই বিড়ালটিকে আর দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন, এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন। যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে।
তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো, মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠেন। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন। তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয়, যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের 2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে 2টা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ নেই, সামনের দিকে ওনার বাড়ি, সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই 2টা হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছু দূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান যখন, তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম তুই এখানে কি করিস? বলে, ও দাদা আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটু অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাইতে পারতো, কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাইতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাতের বেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে না, তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন।
যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। ওই কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বলে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখে চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল। চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পথ, পুরো পথ সঙ্গ দিল কে? এইটার মানে রহস্য উনি আর উদ্ধার করতে পারেন নাই রাসেল ভাই। উনি স্বাধীনতার পূর্বেই, যখন মোটামুটি আমাদের দেশে একটু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, উনি ওই সময়ই মানে ওনার ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারা নদিয়া অঞ্চলে থাকতেন। উনি ওই সময় ওনার জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর কি, আর ফেরত আসেন নাই কখনো। যার কারণে উনি এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। তবে একটা বিষয় রাসেল ভাই, আমি এই ঘটনার থেকে একটা বিষয় আমি মানে শিক্ষা পেয়েছি, বা আমি বুঝতে পেরেছি, আশা করি স্যারও বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে এই যে সনাতন ডাক্তার যিনি, উনি একজন খুবই পরোপকারী ভালো মানুষ ছিলেন। রাত্রেবেলা হয়তোবা চলার পথে উনি বিপদে পড়েছেন, কিন্তু দেখেন আব্দুর রহিম সেজে কোনো একজন তাকে হেল্প করেছে, হয়তোবা আল্লাহ তাকে পাঠিয়েছেন। তো যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে, তারা যদি কখনো বিপদে পড়েও, সে প্যারানর্মাল বিষয় হোক আর যেটাই হোক, সে যে ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। যেভাবে সাহায্য করা প্রয়োজন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। তো এই ঘটনাটা ছিল জাস্ট এক রাতেরই ঘটনা। এরপরে ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেছে বলে জানি না। এই এক রাত্রেই রাসেল ভাই এই ঘটনাটি ঘটেছিল। এটি ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ প্রথমত আপনার ঘটনার জন্য এবং চমৎকার উপস্থাপনের জন্য। আশা করছি যে আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড আমাদের আজকে আফনান ভাই যে কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আফনান ভাই আপনি একটু যে একটা ঘটনা বলার জন্য যে কষ্ট করে স্টুডিওতে আসলেন, এই যে এই টানটা কিভাবে অনুভব করেন, কেন অনুভব করেন একটু বলবেন আমাদেরকে? না আসলে এই যে যারা শুনছেন তাদের নিশ্চয়ই আপনার একটা পরিবারের মতোই মনে হয়, রাইট? জি জি, সেটাই। আর একটা বিষয় হচ্ছে যে আসলে কোন একটা বিষয়কে মানে হৃদয়ে ধারণ করা, এটা একটা সবচেয়ে বড় বিষয়। একটা ভালোবাসা এটা কাজ করে সবসময়। এই জন্য ঢাকায় যখনই আসি, এই যেমন এই কয়েক সপ্তাহ একটু ঘন ঘন আসা হয়েছে ঢাকায়, এই জন্য যখনই আসছি স্টুডিওতে আসার চেষ্টা করি। আবার দেখা যাচ্ছে মাঝখানে কিন্তু অনেক বেশ কয়েক মাস আসতেই পারি নাই, কারণ তখন রেকর্ড ফাইলগুলো পাঠিয়েছি আর কি। তো যখনই আসার মানে ঢাকায় এসেছি, চেষ্টা করেছি আসার জন্য। এটা মানে অন্তরের একটা ভালোবাসা, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। তো এই জন্যই আসলে একটা গল্প না, মনে হয় যে সবসময় আসি, গল্প না থাকলেও আসি। রাইট। আমরা আপনার থেকে আটকাবো না, কারণ রাত হয়ে যাচ্ছে এবং বৃষ্টির রাত। আর একটু পরে হয়তো যানবাহন কোনো কিছু পাওয়া যাবে না, ট্রান্সপোর্টেশন সব বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আপনার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনি যখনই আপনার এলাকার এবং আপনার আচ্ছা 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 আপনার ভাই কিছুটা বলতে চাচ্ছিলেন, জি বলেন। আর একটা ঘটনা আছে, প্লিজ তাহলে একটু শুরু করি আমরা, বলেন। এখন যে স্টোরিটি আমি মানে শেয়ার করব, এটি আমাদের আলামিন দিয়েছে, নড়াইলের। আর আলামিনের ঘটনা মানে স্পেশাল হবেই, এটা কোনো মানে সন্দেহ নেই। আজকে কিন্তু এটা সারপ্রাইজ ছিল। আমি জানতাম যে উনি একটা শেয়ার করবেন, দুটা শেয়ার করছেন। মাই গুডনেস, আলহামদুলিল্লাহ। চলুন আমরা শুরু আসি। আচ্ছা, আলামিন যে স্টোরিটি শেয়ার করছে, এই ঘটনাটির সময় খুব বেশি দিন আগের না, 2018 সালের ঘটনা। এটি 4 বন্ধুকে কেন্দ্র করে। এটি ওই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের একটা জায়গা আছে, এটাকে পশ্চিমপাড়া বলে আর কি, পশ্চিমপাড়া। তো এই পশ্চিমপাড়ায় 4 বন্ধু আছে। একজন নাম হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল। তো হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করত, রমজান এবং রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার ওই চাচার একটা ডেকোরেটরের দোকান ছিল,
সে ওই ডেকোরেটর দোকানে কাজে ঢুকে যায়, গ্রামের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিয়ে শাদী আর বিভিন্ন প্রোগ্রামগুলোতে যে ডেকোরেটর কাজগুলো, অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো তাজরুল করে থাকতো। তো লেখাপড়া সে ছেড়ে দিল। এই 4 জন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করতো। তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে একসাথে তারা দেখতে যেত, খেলাধুলা একসাথে করতো, মানে সবসময়। আর বাসাও তো একদম পাশাপাশি ছিল, এজন্য সবসময় তারা একসাথে উঠা বসা, আর বয়সও সেম। তো যে ঘটনাটি মানে সূত্রপাত যেটা ঘটে সেটা হচ্ছে শীতকালে, 2018 সালের শীতকালে। আমরা জানি যে শীতকালগুলোতে সাধারণত আমাদের গ্রামগঞ্জে উন্মুক্ত যে কালচারাল প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রাম বলেন বা অন্যান্য প্রোগ্রাম বলেন, উন্মুক্ত যেগুলা ওপেন জায়গাগুলোতে হয়, সেগুলো শীতকালে হয়ে থাকে, ঝড় বৃষ্টি যেহেতু থাকে না। তো ওই সময় ওয়াজ মাহফিল গুলা কিন্তু বেশি হয় আমাদের দেশে শীতকালে। তো এরা আবার ওয়াজ মাহফিলে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করত। তো এমনই অনেকদিন ধরে চলে আসা একটা ওয়াজ মাহফিল, এইটার যে নামটা সেটা হচ্ছে যে আরাজি মন্ডল কাজী মাহফিল নামে সেটা পরিচিত। হয়তো ওই গ্রামের যারা আছেন মানে তারা হয়তো বা শুনে থাকবেন। আমি যেহেতু যাই নাই, আমি ঠিক বলতে পারছি না আর কি। অনেক আর এই যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি, এখানে অনেকগুলো গ্রামের নাম চলে আসবে আর কি, অনেক প্লেস গুলোর নাম চলে আসবে। তো যার কারণে এটা আমার মেমোরাইজ করতে একটু মানে কষ্ট হয়েছিল রাসেল ভাই। যাই হোক, তো আরাজি মন্ডল কাজীর যে মাহফিলটা, এই মাহফিলে তারা যাওয়ার জন্য মনস্থির করেন। তো নির্দিষ্ট দিন রাত 8টার দিকে তারা বাসা থেকে বের হন। তো বের হওয়ার পরে এই 4 জনই আলোচনা করে যে আচ্ছা, কামারপাড়া নামে আর একটা জায়গা আছে, ওইখানে আর গ্রাম আছে আর কি। তো বললো যে কামারপাড়াও তো একটা মাহফিল আছে, তাহলে কোনটাই যাব? তখন ওরা চিন্তা করে যে কামারপাড়া মাহফিলের সাথে সেখানে ওই যে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানও ছিল। তো ওরা যেহেতু একটু কালচারাল মাইন্ডেড ছিল, ওরা চিন্তা করলো ঠিক আছে, তাহলে মাহফিলও শুনলাম, ইসলামিক গানও শুনলাম, ওখানে একজন নাম করা ইসলামিক সঙ্গীত শিল্পীও আসবেন, তাকেও দেখলাম, 2 কাজই হলো আর কি একসাথে। তো ওরা চিন্তা করে তাহলে ওই আরাজি কাজী মন্ডলের মাহফিলটা বাদ আমরা কামারপাড়া মাহফিলে যাব। আর কামারপাড়া মাহফিলের ওইখানে কামারপাড়া যাওয়ার জন্য মানে যে গ্রামের মধ্য যে পথ, সেটা প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে রাসেল ভাই, 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওরা রওনা দেয়। হঠাৎ করে তাজরুল ওই হৃদয়ের, রমজান এবং রিয়াজকে বলে যে আচ্ছা, আমরা এত পথ হাঁটবো কেন? আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, সেটা হলো এই ইসামতি বিলের মধ্য দিয়ে যদি আমরা যাই, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কামারপাড়ার কাছে চলে যেতে পারবো। তো আমরা এই দিক দিয়ে চলে যাই। এখন অন্যরা বলে আসলেই তো তাই, আমরা 1.5 ঘন্টা হাঁটবো কেন, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই সেখানে। তো যেই চিন্তা সেই কাজ। তাজরুলের নির্দেশনায় ওরা ইছামতি বিলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করেন। আর শীতকালে তো আসলে বিলগুলোতে পানি থাকে না, তখন বিলগুলোতে কিন্তু রাসেল ভাই ধান চাষ হয়। তো সেখানে পুরো বিলে ধান চাষ হয়েছে। আর ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেটাকে আইল বলি, এই আইলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক পথ বলতে মোটামুটি 15 মিনিট হাঁটার পরে, মানে ওদের পথ খুব আর বেশি দূরে নয় আর কি। হাঁটার পরে ওই বিশেষ করে এই 4 বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল, এদের এই 2 জনের আবার মাঝে মাঝে একটু সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আর হৃদয় এবং রিয়াজ, এদের আবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না। তো রমজান এবং তাজরুল ওরা বলছে যে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। তখন অন্যরা বলছে যে এই বিলের মধ্যে সিগারেট মানে ধরাবা কই, মেস তো নাই সাথে। তখন ওই যে রাসেল ভাই, ওই বিলের মধ্যে কিন্তু ওই যে মানে সেচ কাজ করার জন্য ওই যে জায়গাতে মেশিনটা বসানো হয়, আমরা গ্রামে বলি সেচ মেশিন, শ্যালো মেশিনও বলে আর কি। তো ওই সেচ মেশিন যেখানে বসানো হয়, ওই সেচ মেশিনের জন্য কিন্তু একটা ছোট্ট ঘর করা হয়, একটা অস্থায়ী ঘর, এবং ওই ঘরের মধ্যে একটা মাচা পেতে যে এই মেশিনের দায়িত্বে থাকে সে থাকে আর কি। তো বিলের মধ্যে এই সেচ মেশিনগুলো তখন ওই এখন কোনোটায় ইলেকট্রিসিটি মানে সংযোগ আছে। আর যেহেতু বড় বিল, ওখানে ইলেকট্রিসিটির খাম্বা ছিল না, ওটা কি ওই যে তেলে চলতো আর কি। এই জন্য ওখানে কিন্তু ওই ঘরগুলোতে কোনো বৈদ্যুতিক বাল্ব থাকতো না, এমনি হয়তো বা হারিকেন বা ল্যাম্প জ্বালাতো আর কি। তো ওরা দেখে যে ওই একটা অস্থায়ী ঘর, যেটা ওই রকম সেচের জন্য যে অস্থায়ী ঘর আছে, দূরে একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু ওই ঘরের মধ্যে আলো। তো তাজরুল বলছে যে ওই যে একটা ঘর আছে,
তো চলো আমরা ওইখানে যাই, নিশ্চয়ই ওখানে লোক আছে, যদি আলো জ্বলছে লোক আছে। আর আলো মানে হচ্ছে সেখানে তো অবশ্যই কোনো কুপি বা হারিকেন বা কিছু একটা জ্বালানো থাকে। উনি তো এত দ্রুত চলতে পারেন না, উনি তো স্ক্র্যাচে করে চলেন। আর এই আইলের উপর দিয়ে আমরা দুই পা দিয়ে হাঁটতে কষ্ট হয়, তো উনি স্ক্র্যাচে ভর করে এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন। তো ওরা বুঝতে পারে যে ওরা একটা বিপদে পড়ে গেছে, বড় ধরনের একটা বিপদ। তখন ওরা চিন্তা করে যে আমাদেরকে দ্রুত ওই কামারপাড়া চলে যেতে হবে যেখানে মাহফিল। ওরা বলে আমরা তো খুব কাছাকাছি আছি। ওরা হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই ওরা একটা অদ্ভুত জায়গায় নিজেদেরকে আবিষ্কার করে। দেখে যে ওরা হাঁটতে হাঁটতে একটা উঁচু ঢিবির মতো একটা বিশাল জায়গায় চলে আসছে, এবং সেখানে মানে খুব ঘন কাশবন। ওরা বলে কি ব্যাপার, আমরা এখানে চলে আসলাম কেন কাশবন? এবং কাশবনের মধ্যে ওরা 4 জন হারিয়ে যায়। কিন্তু হারালেও যেহেতু ওরা ওইখানেই ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করে নাম ধরে ডাকতে ডাকতে ওরা নিজেদেরকে আবার একত্র করে। কাশবনে রাসেল ভাই ওরা যখন আসে তখন ওরা নিজেদেরকে আবিষ্কার করে এটা আসলে শুধু একটা উঁচু ঢিবি বা কাশবনের একটা ঢিবি না, এটা হচ্ছে একটা শ্মশান। সেটা হচ্ছে যখন মানে বর্ষাকাল থাকে তখন ওই অত্র এলাকার যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে কেউ মারা গেলে তখন তো আর ওই লাশ পোড়ানোর জন্য মানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো নিচু জায়গায় বর্ষাকালে এটা তো সম্ভব নয়। তখন তারা কি করতো, ওই উঁচু জায়গায় নিয়ে আসতো। ওই বিলের মধ্যে ওই জায়গাটা উঁচু ছিল, তো ওখানে লাশ নিয়ে এসে ওখানে মানে লাশ পোড়াতো আর কি। তো ওইখানে ওরা দেখে যে এরকম বিভিন্ন ওই কাঠ কয়লা পড়ে আছে বিভিন্ন জায়গায়, ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। ওরা বুঝতে পারে যে এটা তো শ্মশান, এবং আগে থেকেই তো ওরা শুনেছিল, রাত্রেবেলা বুঝতে পারে নাই সেটা। ওরা ওখানে চলে এসেছে। দ্রুত ওরা 4 জন সেখান থেকে নেমে আবার অন্যদিকে হাঁটা শুরু করে। 15 থেকে 20 মিনিটের মাথায় ওরা আবার নিজেদেরকে আবিষ্কার করে আবার ঠিক ওইখানেই চলে আসছে। ওরা বলে যে কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে চলে আসলাম? ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটা শুরু করে। আবারও রাসেল ভাই পরপর 3 বার একই ঘটনা ঘটে। ওরা বারবার ওই শ্মশানের ওই ঢিবির ওইখানে চলে আসছিল। হৃদয় যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করত, ও তখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। ও বুঝতে পারে যে আমরা আজকে আমাদের হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে করতে ওইখান থেকে নেমে আসে 4 জনই, মানে হৃদয় কোরআন তেলাওয়াত করে, অন্য 4 জন 3 জন সাথে থেকে নেমে আসে। তখন রাসেল ভাই আর ওরা ব্যাক করে ওই জায়গায় ওই গোলক ধাঁধায় পরে আর ফেরত আসেনি। ওরা ওই মেইন রাস্তায় উঠে যায়, যেখান থেকে ওরা ওই কামারপাড়া মাহফিলে যায়। সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত ঘটনা। সেটা হলো গিয়ে দেখে যে মাহফিল শেষ। ওই প্যান্ডেলের দায়িত্বে যারা ছিল তারা ওই সব বাঁশ খুঁটি কাপড় এগুলো গুছাচ্ছে। ওরা বলে কি ব্যাপার, মাহফিল কি হইলো? বলে মাহফিল তো শেষ। বলে মাহফিল শেষ মানে রাত 8টায় রওনা দিলাম, বড় জোর 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে এই বিলের মধ্যে এত ঝামেলার পরও, তো মাহফিল শেষ হয় কিভাবে? এখন তো 9:30 বাজার কথা। বলে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এখন বাজে রাত 2:30। ওরা চিন্তা করে যে সর্বনাশ, আমরা এত সময় কি করলাম, কিভাবে চলে গেল? ওরা কিছুতেই বুঝতে পারছে না যে আমরা এত সময় কিভাবে পার করে দিলাম। তো যাই হোক, ওরা যেহেতু ওদের শরীরে কাদা টাদা লেগেছিল আর এত ছুটাছুটির কারণে ওদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু মাহফিল যেহেতু শেষ হয়ে গেছে, মাহফিল উপলক্ষে কিন্তু ছোট ছোট খাবারের দোকানগুলো বসে। তো আসলে কোনো দোকানও ছিল না, কিন্তু তখন 2টা দোকান ছিল, একটা ঝালমুড়ির দোকান আর একটা পাপড় ভাজা। যে পাপড় ভাজা এখন তো আসলে পাওয়া যায় না এভাবে। তো তো ওরা কি করবে, মানে খুব ক্ষুধা লাগছে, ওরা প্রচুর পরিমাণে ঝালমুড়ি এবং পাপড় ভাজা খায়। আর আমরা তো জানি রাসেল ভাই ওই ভাজা পোড়া খেলে নাকি দুষ্টু জিনেরা পিছু লাগে, এটাও কিন্তু একটা বিষয়। যাই হোক, ওরা মানে খাওয়ার পরে মানে একটু মনে করে দিই যে অনেকে বলে যে ভাজা পিঠা, জি 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 জি, ভাজা মাছ, জি জি। তো ওরা চিন্তা করে যে যাই হোক মাহফিল তো শেষ, কি আর করা, আমরা তো এখানে অ্যাটেন্ড করতে পারলাম না, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি ফেরার জন্য নিশ্চয়ই আর ওই ইসামতি বিলের মধ্যে দিয়ে যাবে না, পথ ঘোরা হলেও অবশ্যই তারা গ্রামের ওই 1.5 ঘন্টার রাস্তা দিয়েই যাবে। তো ওরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এইখানে রাসেল ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু ভয়ানক কয়েকটা জায়গা পাড়ি দিতে হয়, হন্টেড জায়গা। যেমন ওখান থেকে কামারপাড়া দিয়ে আসতে গেলে কল্যাণপুর নামক একটা জায়গা পাড়ি দিতে হয়। ওখানে মোটামুটি ওটা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা আর কি। ওখানে শ্মশানও আছে, এই শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। তো ওরা শ্মশানের পাশ দিয়ে যায়, কোনো প্রবলেম হয়নি। এরপর একটা হন্টেড পরিত্যক্ত জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, সেখান দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। অনেক পুরাতন একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের পাশ দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। এরপরে
সে একদম ওদের বাড়ির কাছে তালুকপাড়া নামে একটা জায়গা আছে, তালুকপাড়া। ওইখানে চলে আসে, মানে একদম বাসার কাছে চলে আসছে, এরপরে পশ্চিম পাড়া আর কি। তালুকপাড়ার একদম শেষ মাথায় চলে আসে, এরপরে পশ্চিম পাড়া যেখানে ওদের গ্রাম। তো ওইখানে একটা ছোট একটা বাঁশঝাড় রয়েছে। তো ওই বাঁশঝাড়ের যখন কাছে চলে আসে, তখন তাজরুল চিন্তা করে বাড়ির কাছেই তো চলে আসছি, আর তো আমাদের কোনো ভয় নেই। তখন ও তো জানে যে বাঁশঝাড়ে কখনো ওই যে দুষ্টু জিনপরি থাকে। তো তখন বলতেছে, মানে ও একটু সাহস করে দুষ্টামি করে বলছে আর কি, যে মানে তোরা কে আসিস আশেপাশে, যদি আমার কথা শুনে থাকিস আয়, আমার সামনে আয়। তো যদি তোদের সাহস থাকে, আমি তোদেরকে ভয় পাই না। তোদের মতো কত মানে দুষ্টু জিনদের সাথে যুদ্ধ করে আমি জিতে গেছি, তোরা তো কিছুই না। যদি সাহস থাকে আমার সামনে আসিস বা ক্ষতি করার চেষ্টা কর, আমি আমার শরীর গা বন্ধ করে রাখছি, আমার কোনো ক্ষতি করতে পারবি না। যখনই রাসেল ভাই এই বিষয়টা বলেছে, ওরা চারজনই দেখে ওই বাঁশঝাড়ের মধ্যে কাল বৈশাখী ঝড় হলে যেভাবে মানে মানে বাঁশের যে অবস্থা হয় ঠিক ওরকম হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় দেখে, আশেপাশের কোনো গাছের পাতা কিন্তু নড়ে না। তার মানে ঠিক ওই জায়গাটাতেই কোনো প্রবলেম হয়েছে। তখন ওরা বুঝতে পারে যে আবার একটা বিপদ আমাদের সামনে আসছে। তখন ওরা কি করে, ঝেড়ে দেয় দৌড়। চারজনেই বাড়িতে কাছেই ছিল, যে যার বাড়িতে চলে যায়। যে যার বাড়িতে যাওয়ার পরে ওরা কিন্তু ওদের গার্জিয়ানকে কাউকে এই বিষয়টা কিছু বলে না, বলে রাগারাগি করবে, এই জন্য কিছু বলে না। তো যাই হোক, মনে হতে পারে ঘটনা এখানেই শেষ, আসলে কিন্তু রাসেল ভাই ঘটনার শুরুটাই এখন থেকে, মানে এই ঘটনার পর থেকে। তো এর ঠিক পরের দিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, পরের দিন রাতের বেলা ওই যে তাজরুল যে ছেলেটা, যে ওই যে বলেছিল যে ভয়টাই পাই না কিছু এই সেই, তো তাজরুল ছেলেটা ওর আরো যে দুই বন্ধু আছে, যে হৃদয়, রমজান, রিয়াজ, আরো যে 3 বন্ধু আছে, এদের মধ্যে মানে 3 জনকে দাওয়াত দেয়, পিকনিকের দাওয়াত, যে একটা রাত্রে আমরা একটা রান্না বাড়া করবো, পিকনিক করবো আর কি। তো কোথায় রান্না হবে? ওই লাহুরিয়া বালিকা বিদ্যালয় নামে একটা স্কুল আছে, এখানে নাম হলো লাহুরিয়া বালিকা বিদ্যালয়, ওইখানে পিকনিক হবে। তো পিকনিক আয়োজন হয়। কোনো কারণে এই 3 বন্ধুর মধ্যে রমজান নামে যে ছেলেটা, এই পিকনিকে যায় নাই, গিয়েছিল হৃদয় এবং রিয়াজ। তো পিকনিকের পরে মানে লিসেনারদেরকে একটু বলে রাখি, যে একটু মনে রাখবেন, রমজান কিন্তু যায় নাই, গিয়েছে হৃদয় এবং রিয়াজ। তাজরুল নিয়ে গেছে ওদেরকে। খাওয়া দাওয়ার পরে তাজরুল বলছে হৃদয় এবং রিয়াজকে, এই চল, ওই টাঙ্গাপাড়া ইউনিয়নের পলাশ বাজারে আজকে একটা কনসার্ট আছে, ওই কনসার্টটা দেখতে যাব। এখন হৃদয় এবং রিয়াজ বলছে, না রে, রমজান নাই, রমজানকে ছাড়া কিভাবে যাই, ও তো আসলো না, ও ছাড়া যাব না। তাজরুল বলছে, ও নাই তাতে কি, আমরা তো আছি, সবসময় ও থাকতে হবে এমন তো কোনো কথা নেই, চল। কিন্তু ওরা 2 নাসর বান্দা রমজানকে ছাড়া যাবে না। তাজরুল অনেক চেষ্টা করে, কিন্তু ওদেরকে নিতে পারে না। যাই হোক, যে যার বাড়িতে চলে যায়। পরের দিন ভাইয়া আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ওই হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে, সে ওই একটা জায়গায় প্রাইভেট পড়তে যায়, সেটা হলো ওই লাহুরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটা স্কুল আছে ওইখানে। ওই বিকাল 4টার সময় ওর একটা প্রাইভেট আছে, ও ওখানে পড়তে যায়। বাড়ি থেকে 2:30-3টার দিকে বের হয়, যেতে যতটুকু সময় লাগে আর কি, একটু আগেই যেত সব সময়। তো বাড়ি থেকে যাওয়ার সময় মানে একটা শর্টকাট রাস্তা রয়েছে, শর্টকাট একটা রাস্তা ধরে, ওই রাস্তার মধ্যে রাসেল ভাই একটা বাগান পড়ে, স্থানীয়ভাবে আবুল খায়েরের বাগান নামে সেটা পরিচিত। ও যখন ওই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে কি, তাজরুল সাথে ওদের বন্ধু সার্কেলের কেউ না, কিন্তু পরিচিত এরকম 3-4 জন, তাদেরকে ওইভাবে দেখে নাই, মানে এমনি মুখ চেনা চেনি, ওদের সাথে বসে তাস খেলছে। এই 4 বন্ধুর আবার একটা বদভ্যাস ছিল, ওরা আবার কার্ড খেলতো, মানে তাস খেলতো। দেখে তাজরুল বসে বসে তাস খেলছে। এখন তাজরুল বলছে, এই হৃদয়, কই যাস? বলে যে আমি তো প্রাইভেট পড়তে যাচ্ছি। আই বয় আমাদের সাথে একটু তাস খেল। বলে না, আমার প্রাইভেট আছে। আরে বয়, একটু পরে গেলে কোনো সমস্যা নেই, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, সব দিন তো তাড়াতাড়ি যাস। তাজরুল মানে হৃদয় চিন্তা করে, আসলেই তো তাই, একটু বসে। আসলে ভাই ওরা আবার মাঝে মাঝে কি করতো, টাকা দিয়ে তাস খেলতো, মাঝে মাঝে কেউ জিততো কেউ হারতো। ওরা যখন তাস খেলতে বসছে, বারবার এই হৃদয় জিতে যাচ্ছিল, 5 টাকা 15 টাকা 10 টাকা এরকম জিতে যাচ্ছিল।
এখন তাজরুল বারবার বলছে, বাহ আরো খেল, তুই তো জিতে যাচ্ছিস। এইভাবে কিছু সময় চলার পরে এবং মানে হৃদয়ও মগ্ন হয়ে গেছে তাস খেলায়, হঠাৎ 4টার সময় আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান যখন, তখন তাজরুল হঠাৎ করে সেন্স ফেরে, আরে আমার তো 4টার সময় প্রাইভেট আছে। শীতকালে কিন্তু আসলে 3:45, 4:45 বা 4টার দিকে আসরের আজান দেয়, শীতকালের ঘটনা ছিল। তো আমার তো আছে, মানে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যেতে হবে। তখন তাজরুল বলে, আরে একদিন প্রাইভেটে না গেলে কি হয়, প্রাইভেট থাক না। বলে, না ওই স্যার আমার আব্বারে বলে দিবে, আমার আব্বা রাগারাগি করবে। বলে, আরে আজকে থাক, আজকে এখানে থাক, আজকে যাওয়ার দরকার নেই। বলে যে না, আমার যেতেই হবে। ও জোর করে উঠে চলে যায়। যাই হোক, প্রাইভেট পড়ে মানে চলে আসার পরে সাধারণত মাগরিবের নামাজের পরে ওদের বাড়ির কাছে একটা দোকান আছে, এখন আছে না হলো আলমগীরের দোকান। সন্ধ্যার পরে ওই দোকানের বিষয়টা কি রাসেল ভাই আপনি মনে হয় দেখেছেন বা লিসেনার অনেকে দেখেছে, গ্রামগঞ্জে কিছু দোকান থাকে, দোকান টেলিভিশন থাকে। তো ওখানে বসে সবাই একটু টেলিভিশন দেখে, চাটা খায়, মোটামুটি ভালোই জমে থাকে আর কি। আর ওই দোকানে একটা ক্যারাম বোর্ড ছিল, ওই ইয়াং ছেলেপেলে সে ক্যারাম বোর্ড খেলতো, মোটামুটি ভালোই জমজমাট ছিল আলমগীরের দোকান। ওরাও কি করতো, মাগরিবের নামাজের পরে ওখানে আসতো, গল্প গুজব করে এসার আগ দিয়ে সবাই বাসায় চলে যেত। ওই সময় হৃদয় যে প্রাইভেট পরে আসছে, মাগরিবের পরে আসছে, আসার পরে এসে দেখে যে তাজরুল তখনও আসে নাই। তো রিয়াজ আছে, রমজানও আছে। হৃদয় এসে বলছে যে ওই দিন আবার রাসেল ভাই বাংলাদেশের একটা খেলা ছিল, কোন একটা দেশের সাথে আর কি, ক্রিকেট খেলা। তো বলছে যে আজকে যদি বাংলাদেশ জেতে তোদেরকে আমি 25 টাকার কটকটি খাওয়াবো। কটকটি কিন্তু ওই যে এক ধরনের গ্রামীণ খাবার আর কি, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন, কটকটি খাওয়াবো। তখন রমজান আর রিয়াজ বলছে যে কটকটি খাওয়াবি, তোর কাছে 25 টাকা কিভাবে আসলো? স্টুডেন্ট মানুষ, 25 টাকা মানে অনেক টাকা। বলে, হ্যাঁ আমি ওই আজকে আবুল খায়ের বাগান দিয়ে যাওয়ার সময় দেখি তাজরুল বসে তাস খেলতেছে, আমি তো ওর সাথে বসে তাস খেলি, আমি 50 টাকা জিতছি। বলে, তাজরুলের সাথে তাস খেললি মানে? তাজরুল তো আজকে সারা বিকেল আমাদের সাথে ফুটবল খেললো, আমরা তো একসাথে, ও গোলকিপার ছিল, আমরা তো সারা বিকেল একসাথে খেললাম, এই যে একটু আগে বাসায় গেছে, গোসল করে আসবে এখনই। বলে, আরে না, আমি নিজে খেললাম, এই যে দেখ পকেট থেকে, এই যে দেখ 50 টাকা, আমি তাজরুলের সাথে জিতলাম। বলে, না এটা হতেই পারে না, আশেপাশে সবাই সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ আজকে দুপুরের পর থেকেই তো আমরা খেলা নিয়েছিলাম, সন্ধ্যার আগ দিয়ে তাজরুল বাড়িতে গেছে। হৃদয় তো অবাক, তাহলে আমি খেললাম কার সাথে? কিছু সময় পরে তাজরুল চলে আসে, তাজরুলের সাথে হৃদয়ের বিশাল বাকবিতণ্ডা। তাজরুল বলে, আমি তো খেললাম, কেবল গোসল করে আসলাম। হৃদয় বলে যে না, আমি তোমার সাথে তাস খেলছি। তো যাই হোক, এর মধ্যে কি হয় রাসেল ভাই, মানে ওই জায়গাতে কিন্তু ছিল না, রিয়াজ, সরি আমি একটা জিনিস ভুল বলছি ভাইয়া, রিয়াজ ওইখানে উপস্থিত ছিল না, রমজান ছিল শুধু। তো রমজান কথা কাটাকাটির এক পর্যায়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, গন্ডগোল কম, এখন থামো, চলো আমরা ওই যে পলাশবাজার টাঙ্গাপাড়া ইউনিয়নে কনসার্ট আছে, কনসার্টে যাব। তখন তাজরুল মানে ইয়েরা বলতেছে যে, তখন হৃদয় বলতেছে কি, পলাশবাজার কনসার্ট মানে ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে। তখন ওই বলতেছে, রমজান বলছে, গতকাল খেয়াল করেন রাসেল ভাই, ওই যে পিকনিকে কিন্তু রমজান ছিল না। হ্যাঁ, তো হৃদয় বলতেছে যে ওটা তো গতকালকেই শেষ হয়ে গেছে, তুই ছিলি না। তাজরুল আমাকে আর রিয়াজকে কত রিকোয়েস্ট করলো, তুই ছিলি না দেখে আমরা গেলাম না। হ্যাঁ, তাজরুল তো তখন উপস্থিত। তাজরুল বলে, এই বেটা তোকে মাথা খারাপ হয়েছে, আমি পিকনিকে গেলাম কখন, আর আমি তোদেরকে কনসার্টের কথা বললাম কখন? ওরা দুইজনই ওর উপর ক্ষিপ্ত হয়, এই বেটা তুই আমাদের 3 জনের খাবার একাই সাবার করলি, আমাদেরকে ধরে নিয়ে কনসার্টে নিয়েই যাবি, কত চেষ্টা করলি, আমরা রমজান নাই দেখে গেলাম না, এখন বলো যে তুমি আমাদেরকে কনসার্টের কথা কখন বললা? এই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। তাজরুল বলে যে আমি বলি নাই, আমি তো ছিলামই না, কারণ আমি সারা রাত আমার আব্বার সাথে খেতে কাজ করছি, কারণ আমার আব্বা আমাকে আসতে দেয়নি। ওরা কেউ বিশ্বাস করে না, বলে চল আমার আব্বার কাছে চল। তাকে ওর তাজরুল আব্বার কাছে নিয়ে যাও। আব্বা বলে, হ্যাঁ ও তো সারা রাত, আমি তো তোমাদের কাছে যাইতে দেই নাই, ও তো সারা রাত, শুধু রাত না সারাটা রাত, ভোরে সে ঘুমাইছে, সারা রাত আমার সাথে কাজ করছে, খেতে জরুরি কাজ ছিল, খেতে কাজ করছে। তখন ওরা বলে যে, আরে তাজরুল একই সময় একাধিক জায়গায় কিভাবে যাচ্ছে, কিভাবে সম্ভব এটা? ওদের মনে খটকা লাগে। কিন্তু রাসেল ভাই ওই রাত্রে ওই যে আলমগীরের দোকানে ওখানে রিয়াজ যে ওদের বন্ধু, সে ছিল না।
রাতের বেলা আর একটা ঘটনা ঘটে। রাত প্রায় ভাইয়া 11টা-12টা। হঠাৎ করে রিয়াজের যেই রুমে ঘুমাতো ওর জানলায় ঠক 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 আওয়াজ। রিয়াজ খুলে দেখে তাজরুল দাঁড়িয়ে আছে বাইরে। তখন বলে, কিরে তাজরুল, এত রাত্রে? তাজরুল বলতেছে যে চল, ওই একটা পুকুর আছে না, বলে কামারের পুকুর, বলে কামারের পুকুরে মাছ ধরবো রাতের বেলা, অনেকেই মাছ টাছ ধরে চুরি করে, আমরাও মাছ ধরবো। তখন বলে যে ভালো আইডিয়া। স্বাভাবিকভাবে ইয়াং ছেলে পেলে তো একটু দুষ্টামি তো অভ্যাস থাকবেই। বলে তাহলে বের হয়েছে। বের হওয়ার পর হঠাৎ করে মনে হয় আচ্ছা এরকে নিয়ে রমজানকে নিয়ে গেলে কেমন হয়। তাজরুল বলে না না, রমজানকে ডাকার কি দরকার, তুই চল। রমজানের বাড়ি কিন্তু একদম রিয়াজের বাড়ির পাশাপাশি, একদম পাশাপাশি। বলে না না না, রমজানকে নিয়ে যাব। তাজরুল বলে না না, রমজানকে ডাকার দরকার নেই। বলে না, ওকে নিয়েই যাব। রমজানকে ডাকা শুরু করছে। রমজান বের হয়ে আসে, বলে যে রমজান চল, ওই যে তাজরুল আসছে, আমরা মাছ ধরতে যাবো কামারের পুকুরে। তাজরুল কই? বলে এই যে তাজরুল। ও মাথা ঘুরায় দেখে তাজরুল নাই। তখন ওরা ভয় পাইছে যে এই যে তাজরুলকে নিয়ে যে সমস্যা, এক এক সময় এক এক জায়গায় থাকছে, এটা কিভাবে সম্ভব। তখন ওই রাত্রে পরের দিন সবাই নিজেদের ফ্যামিলিকে জানায় ঘটনাটা, যে এই এই সমস্যা হচ্ছে। তখন ওদের ফ্যামিলির লোকজন বুঝতে পারে যে সবাই গ্রামে রটনা রটে যায় তাজরুলকে ভূতে ধরেছে, ওই একই সময় একাধিক জায়গায় থাকছে। তখন ওই গ্রামে আরেকটা ইয়ে আছে, তৈলক্ষ পাড়া বলে আর কি, ওইখানে ইসলাম ফকির নামে একজন খুব ভালো একজন কবিরাজ ছিলেন, মারা গেছেন অল্প কিছুদিন হলো, আল্লাহ মাফ করুক তাকে, আল্লাহ জান্নাত নসিব করুক। খুব ভালো মানুষ ছিলেন আর কি। ওই ইসলাম ফকিরের কাছে নিয়ে, উনি প্রতি বৃহস্পতিবার বিভিন্ন রোগী দেখতেন আর কি। তো ইসলাম ফকিরের কাছে নিয়ে যাওয়ার পরে ওই তাজরুলকে নিয়ে যাওয়া হয়। তো তাজরুলকে নিয়ে যাওয়া হলে ইসলাম ফকির তার যে রিচুয়াল করে একটা জিন হাজির করে। ওই জিন হাজির হয়ে যখন হাজির হয় তখন ওই ইসলাম ফকির বলে যে তোর নাম কি? তখন ওই জিন বলে আমার নাম নিশি। তার নাম হচ্ছে নিশি। বলে তোর কাজ কি? বলে রাতের বেলা মানুষকে মোহে আচ্ছন্ন করে ক্ষতি করাই আমার কাজ। বলে এদের পিছনে লাগছিস কেন, ওরা তো বাচ্চা মানুষ। বলে যে যেহেতু মোহে ফেলে আচ্ছন্ন করাই আমার কাজ, তো ওরা যতদিন মাহফিলে ইসামতি বিলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন ওই যে ছোট্ট ঘরের মধ্যে লাশ, তারপরে আলো, উৎস ছাড়া আলো, তারপরে একজন ওদের পরিচিত একজন পঙ্গু কৃষকের সুরত ধরে ভয় দেখানো, এগুলো আমরাই করেছিলাম মজা করার জন্য। যখন দেখলাম যে ওরা তেমন কোনো ভয় পাচ্ছে না, এমনি চারজন একসাথে, তখন চিন্তা করলাম ছোটখাটো একটা ক্ষতি করি। এই ক্ষতি করার নিয়েতে ওদেরকে ধোকা দিয়ে ওই শ্মশান ভিটায় নিয়ে আসি। কিন্তু বারবার ওরা বের হয়ে যাচ্ছিল, আবারও নিয়ে আসি। থার্ড টাইম যখন হৃদয় নামে ছেলেটা কোরআন তেলাওয়াত শুরু করে, তখন আর ক্ষতি করতে পারিনি, ওরা চলে যায়। তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, ছেলেগুলা গেছে, শেষ, ঘটনা শেষ, এই পর্যন্তই। কিন্তু ওরা যখন ফিরে আসার সময় বাস ঝাড়ে এসে ওই তাজরুল আমাদেরকে কটাক্ষ করে, হেয় করে অনেকগুলো কথা বলেছে, যেটা আমাদের খুব লেগেছে। তাজরুলকে আমরা ছাড়বো না, শুধু তাজরুলকে না, ওর যে বন্ধু বান্ধব আছে তাদেরকেও ছাড়বো না। ওদেরকে ক্ষতি করার জন্যই প্রথমে পিকনিকের ছল করে ওদের দুইজনকে কনসার্টে ডেকে আনছিলাম। পরে কনসার্টের নাম করে দুইজনকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওরা যায় নাই, রমজান নাই, এই জন্য ওই দুইজন যায়নি, ওই দিন ক্ষতি করতে পারি নাই। এরপরে ধরলাম হৃদয়কে, বাগানের মধ্যে তাস খেলার ছল করে ওকে আটকাইলাম। ইচ্ছা ছিল মাগরিব পর্যন্ত আটকাবো, শুধু মাগরিব পর্যন্ত যদি আমাদের সাথে থাকতো তাহলে ওই দিনই হৃদয়কে শেষ করে দিতাম। ওকে বারবার ইচ্ছা করে আমরা জিতিয়ে দিচ্ছিলাম, 5 টাকা 10 টাকা করে, যাতে ও আরো অনেকক্ষণ থাকে। যখনই মাগরিব আসরের আজান দিয়েছে, তখনই ওর উপর যে আমাদের প্রভাবটা, সেটা দুর্বল হয়ে গেছিল। এই জন্য ও চলে যেতে পারছে এখান থেকে, ওকে আটকাতে পারি নাই। তারপরে রাতের বেলা ওই রিয়াজকে ডাকতে গেছি, মাছ ধরার কথা বলে রিয়াজকে নিয়ে যাব। প্রত্যেককে হিট করছে, দেখেন আসলে প্রত্যেককে হিট করছে, রিয়াজকে নিয়ে যাব। কিন্তু রিয়াজ আবার রমজানকে ডাকার কারণে আর করতে পারি নাই কিছু। কিন্তু করতে পারি নাই, সহজ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করছি, করতে পারি নাই। এরপর আরো কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করব, ওদেরকে ক্ষতি করবই, এটা আমাদের পণ। তখন ইসলাম ফকির ওদেরকে অনেক রিকোয়েস্ট করে
ছোট মানুষ ভুল করে ফেলছে, তারপরে বেশ কিছু ওই তদবির রিচুয়ালের মাধ্যম দিয়ে এই বিষয়টা থেকে ওরা মুক্ত হয়। তাজরুল এখন সৌদি আরবে থাকে, আর হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় পড়তো এখন ফরিদপুর থাকে, আর অন্য দুইজন রিয়াজ এবং রমজান ওরা ওই লাহোরিয়া গ্রামেই এখনো আছে আর কি। তো আমি আলামিনকে বলেছিলাম যেহেতু মানে হৃদয়, রমজান এবং রিয়াজকে আপাতত পাওয়া পসিবল, তো তুমি এই তিনজনকে সাথে নিয়ে একটা ছবি আমাদেরকে দিবা, লিসেনারদেরকে দেখাবো যে এরা, কারণ অনেক সময় আমরা গল্প বলি বিশ্বাস করতে চায় না। তো আসল ভাই এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় আমরা একটা শিক্ষণীয় একটা বিষয় পাই, সেটি হচ্ছে যে এই যে অনেক সময় কিছু হন্টেড প্লেসে গিয়ে আমরা না অনেক মানে ঠাট্টা তামাশা করি, ধুর এখানে কি আছে কিছু নাই, এই সেই সব ধোঁকাবাজি এই সেই। অনেক সময় এই ঘটনা থেকে আমিও এটা শিখলাম, আমরা কিন্তু অনেক সময় এর ধরনের কথাবার্তা বলি কোথাও গিয়ে, এতে করে কিন্তু আমাদের উপর আমরা কিন্তু পজেসড হয়ে যেতে পারি। এই দুষ্টু জিনেরা কিন্তু আমরা সুযোগ করে দিচ্ছি আমাদেরকে ক্ষতি করার জন্য। এই জন্য আমরা একটু সাবধান থাকবো এই বিষয়গুলোতে। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আফনান ভাই। আমি দেখতে পাচ্ছি অনেকেই আসলে কমেন্ট করছেন এবং কমেন্ট করবেন, সেটা স্বাভাবিক। আফনান ভাই যখন স্টুডিও থাকেন সবাই কথা বলতে চান, এবং আজকে ইন্টারনেটের অবস্থা কিন্তু এমনিতে খুব খারাপ, কিন্তু এখনো পর্যন্ত আমরা তেমন কমপ্লেন পাই নাই। আমি 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 দেখছি যে আমার যে ইন্টারনেট, আমার এখানে ফেসবুকই লোড হচ্ছে না, এরকম একটা অবস্থা। সো আমি যেটা বলতে চাই আপনাদের সবাইকে সেটা হচ্ছে যে আপনারা যারা সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার আরজে রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালোর দলেই আছেন। ভাইয়া প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে আমাদের জন্য এইরকম একটি ভয়েস মেইল পাঠানোর সিস্টেমটি চালু করেছেন। ভাইয়া অনেকেই আপনার সাথে যোগাযোগ করার জন্য অনেকভাবে চেষ্টা করে, তাদের অনেক ঘটনা থাকে আপনাকে দিতে চাই, কিন্তু আপনার কাছে কেন জানি তাদের ঘটনা শেয়ার হয় না বা সিলেক্টেড হয় না। ভাইয়া যদি আমার এই ঘটনাটি আপনার সিলেক্ট করেন তাহলে আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলবো আজকে এই ঘটনাটি অনেক অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। গতকালকে আমি ভূত.com যে রেকর্ড করে আসার পরে অনেকেই ভাইয়া আমাকে বলেছে যে ভাইয়া এইবার গেলে আমার ঘটনাটি পড়বেন, এবার যদি ভূত.com যান তাহলে আমার ঘটনাটি পড়বেন। এভাবে অনেক অনেক ঘটনা পাঠিয়েছে আসল ভাই আমার ফেসবুক আইডির মধ্যে। সেখান থেকেই কিছু ভয়ঙ্কর ঘটনা সিলেক্ট করে আজকে এসেছি ঘটনা শোনাতে। ভাইয়া আমি ঘটনাটি পড়ে খুবই ভালো লেগেছে এবং অনেক ভয়ঙ্কর একটি গ্রামের ঘটনা তারা শেয়ার করেছেন। গল্পটা শুরু হয় শহরের এক দূর প্রান্তে, মানে শহর থেকে অনেক দূরে ঘন গাছপালায় ঘেরা এক নির্জন গ্রামে। গ্রামের নাম ছিল শালবন। নামে শালবন হলেও পুরো বনটাই ছিল নানা রকম পুরনো আর বিশাল গাছে ভরা। গ্রামবাসী বিশ্বাস করত এই জঙ্গলে কোনো এক শক্তিশালী জিনের আস্তানা আছে, তাই দিনের আলো থাকতেও কেউ একা সেই জঙ্গলের ধারে কাছেও যেত না। আমাদের এই ঘটনার প্রধান চরিত্রে ছিলেন আশরাফ সাহেব। এই আশরাফ সাহেব ছিলেন গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি এবং ধনী ব্যক্তি। তিনি শহরে বড় হওয়া একজন আধুনিক মানুষ ছিলেন, তাই জিন, ভূত বা এসব কুসংস্কারে তার একদমই বিশ্বাস ছিল না। তিনি গ্রামের মাঝখানে তার পূর্বপুরুষদের তৈরি বিশাল পুরনো এক দালানে বাস করতেন। দালানটি এতই পুরনো ছিল যে রাতের বেলা তার ফাঁক ফোকর দিয়ে বাতাসের চলাচল এক অদ্ভুত শব্দ হতো, যা গ্রামের মানুষ বা মানুষের কাছে ছিল এক জিনের একটা অলৌকিক শব্দ বা তাদের নিজেদের কথা বা কথন। একদিন আশরাফ সাহেব গ্রাম থেকে 5 কিলোমিটার দূরের এক ছোট্ট বাজার থেকে ফেরার পথে রাত হয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশ কালো মেঘে ঢাকা, একটু আলো নেই।
এতটুকু আলো ছিল না সত্যই। রাস্তাটা শালবনের পাশ দিয়েই গেছে। আশরাফ সাহেবের গাড়ির হেডলাইটও ঘন অন্ধকারে খুব বেশি দূরে পৌঁছাচ্ছিল না। আসলে রাসেল ভাইয়া, দেখা যায় অনেক নতুন পিচ ঢালা রাস্তা দিয়ে আমরা যখন হেডলাইটের আলো ফেলে যাই, খুব একটা আলো দেখায় না। ঠিক তেমনই তার ক্ষেত্রে হয়েছিল। হঠাৎ করেই রাস্তার মাঝখানে তার গাড়িটা বিকল হয়ে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। আশরাফ সাহেব অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। মোবাইলেও কোনো নেটওয়ার্ক নেই। উপায় না দেখে তিনি গাড়ি থেকে নামলেন। চারপাশটা এতই নিস্তব্ধ ছিল, শুধু ঝিঝি পোকার শব্দ, আর এর থেকে বেশি কোনো শব্দ শোনা যাচ্ছিল না। মাঝে মাঝে বন্য কোনো প্রাণীর ডাক শুনতে পেত। শালবন থেকে ভেসে আসা ভেজা মাটি আর পুরনো পাতার গন্ধটা কেমন যেন ভারী ভারী লাগছিল আমার। তিনি গাড়ির বনেটে হাত দিয়েই একটা ঠান্ডা স্রোতের আবহাওয়ায় তার শির দ্বারা বয়ে গেল এক অদ্ভুত, এক ভয়ঙ্কর ঘাম। মনে হলো যেন কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। আশরাফ সাহেব শিক্ষিত মানুষ, তবু এই পরিবেশে তার বুকটা ধড়ফড় করে উঠল। তিনি সাহস করে পিছন ফিরলেন, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই তিনি শুনতে পেলেন কারো আস্তে আস্তে বলা কথা। কেউ তার নাম ধরে ডাকছে, ঠিক তার কানের কাছে। আশরাফ, আশরাফ। তিনি এবার দ্রুত ঘুরে তাকিয়ে দেখলেন কিছুই নেই। তার মনে হলো যেন বাতাসের সাথে মিলিয়ে যাওয়া একটা শব্দ। তিনি ভাবলেন হয়তো বেশি ভয় পাওয়ার কারণে তার মনের ভুল এটা। গাড়ির কাছে ফিরে যেতেই দেখলেন ড্রাইভারের জানালার দিকে। জানালাটা অল্প খোলা ছিল, কিন্তু পুরো বন্ধ, সেটা এখন পুরো বন্ধ। অথচ তিনি নিশ্চিত ছিলেন তিনি সেই জানালার কাজটি ফুল বন্ধ করেনি। এইবার আশরাফ সাহেবের আধুনিক মনও যেন একটু দমে গেল ভয়ের চরিত্রে। তিনি দ্রুত গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকলেন। দরজাটা বন্ধ করার সাথে সাথেই বাহির থেকে কেউ যেন গাড়ির ছাদে খুব জোরে আঘাত করলেন। ধুম করে উঠলেন শব্দটা। এত জোরে শব্দটা বা তীব্র ছিল যে কাচের জানালাগুলো কেঁপে উঠল। আশরাফ সাহেবের গাড়ির ভিতরে কেমন জানি একটা ভূমিকম্পের মতো হতে লাগলো, এবং এইবার আশরাফ সাহেব গাড়ির ভিতর থেকেই হাঁপাতে লাগলেন। তিনি এবার দেখতে পেলেন গাড়ির সামনের কাচের উপরে বাহির থেকে একটা লম্বা সরু আঙ্গুলের ছাপ, যেন কেউ কাচের ওপরে হাত দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে। ছাপটা দেখতে দেখতে মানুষের হাতের মতো নয়, অনেক বেশি লম্বা এবং অস্বাভাবিক রকমের সরু ছিলেন। আশরাফ সাহেবের ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে সৃষ্টিকর্তার নাম জপতে শুরু করলেন। তখন গাড়ির সামনের দিক থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি অস্বাভাবিক গভীর, যেন 100 বছর পুরনো কোনো কূপের ভিতর থেকে ভেসে ভেসে আসছেন। আশরাফ, তুমি কেন আমার রাজ্যে প্রবেশ করেছ? জানো না এই পথে মানুষের জন্য প্রবেশ নিষেধ? আশরাফ সাহেব সাহস করে চোখ খুললেন এবং গাড়ির ঠিক সামনে হেডলাইটের আলোয় একটা অবয়ব স্পষ্ট হলো। সেটা মানুষের মতো নয়, তবে মানুষের আকারেই দাঁড়িয়ে আছে। উচ্চতায় প্রায় 7 ফুটেরও বেশি হবে, আনুমানিক করা যায় ভাইয়া। তারপর ভাইয়া তার গায়ের রং ছিল একদম আবছা, কিন্তু তার দুটো চোখ যেন সবুজ রঙের আগুনের শিকড়ে বের হচ্ছে।
সেটা দেখে আশরাফ সাহেব বুঝলেন এ হলো সাধারণ ভূত নয়, এ হলো সেই শক্তিশালী জিন। এবার জিনটি শান্তভাবে বলল, তুমি অবিশ্বাসী, তুমি আমাকে কুসংস্কার বলো, কিন্তু তুমি এখন আমার সামনে, আমি তোমাকে একটা সুযোগ দেব। তুমি যদি আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে তোমাকে আমি এখন এই বিপদ থেকে মুক্ত করে দেব, আর যদি না পারো, জিনের কণ্ঠস্বর আরো গম্ভীর হয়ে উঠল, তবে এই গাড়ির ভিতরেই তুমি মিশে যাবে তোমার অস্তিত্ব, তোমার অস্থিমজ্জা এবং সব এই একসঙ্গে এখানে মাটি হয়ে যাবে। আশরাফ সাহেব কাঁপতে কাঁপতে বললেন, বলুন কি প্রশ্ন? জিনটি হেসে উঠল। হাসিটা এমনই কর্কশ ছিল যে গাড়ির ভিতরেও প্রতিধ্বনি হতে শুরু হলো। প্রশ্নটা খুব সহজ। আশরাফ, আমাকে বলো, এই বনের মধ্যে এমন কোন গাছ আছে যার শিকড় উপরে আর ডালপালা নিচে, শিকড় উপরে আর ডালপালাগুলো মাটির নিচে? আশরাফ সাহেব জ্ঞান বিজ্ঞানে অনেক জানেন, কিন্তু এই ধরনের অদ্ভুত ধাঁধার উত্তর তার জানা ছিল না। তিনি ভাবতে লাগলেন, উল্টো গাছ, শিকড় উপরে আবার ডালপালাগুলো নিচে। তিনি শাল বনের সব গাছপালা চিনতেন, এমন কোনো গাছের কথা তার মনে পড়ল না। সময় বয়ে যাচ্ছিল, জিনটি তার দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার সবুজ চোখ জোড়া আশরাফ সাহেবকে যেন পুড়িয়ে দিচ্ছিল। আশরাফ সাহেব যখন উত্তর দেওয়ার জন্য হাঁসফাঁস করছিলেন, তখন তার হঠাৎ মনে পড়ল তার বাবা তাকে ছোটবেলায় একটা ইসলামী প্রবাদ বলেছিলেন। তার মনে পড়ল পবিত্র কোরআনের শরীফে একটি উপমা আছে। তিনি দ্রুত চোখ বন্ধ করে সাহস সঞ্চয় করলেন, আর তিনি বললেন, আমি উত্তর দিব তোমাকে। জিনটি বলল, বলো, তোমার সময় শেষ। আশরাফ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, সেই গাছটি হলো ইমানের গাছ, টেক অফ ফাইট, যার ভিত্তি হলো বিশ্বাস, আর যার শাখা প্রশাখা অর্থাৎ তার ফল ও কার্যবলী পৌঁছায় ঊর্ধ্বলোকে সৃষ্টিকর্তার দিকে। জিন এটি শুনে জিনটি স্থির হয়ে গেলেন। তার সবুজ চোখ জোড়া ধীরে ধীরে নিভে গেল। চারপাশে এক হিম শীতল নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পর জিনটি একটি দীর্ঘশ্বাস ফেলে তার কণ্ঠস্বরে এবার আর কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। ঠিক বলেছ, সঠিক উত্তর দিয়েছ আশরাফ, তুমি মুক্ত। জিনটি ধীরে ধীরে আবছা হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশটা আবার শান্ত হয়ে গেল। গাড়ির কাচের উপরে আঙ্গুলের ছাপও আর নেই। আশরাফ সাহেব তখনও ভয়ে কাঁপছিলেন, কিন্তু তার মনেও হয়ে গেছে যে গাড়িটি একটু আগেও নষ্ট ছিল সেটা এখন স্টার্ট নিয়েছে। আশরাফ সাহেব এক মুহূর্তও দেরি না করে দ্রুত গাড়ি চালিয়ে গ্রামের দিকে রওনা দিলেন। পরের দিন সকালে তিনি শহরে চলে গেলেন। সেই দিন থেকে আশরাফ সাহেব আর কোনো দিন জিন ভূতের গল্পে বা ঘটনাকে কুসংস্কার বলেনি। তিনি বুঝেছিলেন মানুষের যুক্তি আর জ্ঞানের বাইরেও একটি জগৎ আছে যার ক্ষমতা অনেক বেশি। আর সেই রাতে তিনি শুধু একটি প্রশ্নের উত্তর দেননি, তিনি তার ভেতরের আধুনিক বিশ্বাসকে হারিয়ে আবার তার বাবার শেখানো বিশ্বাসের কাছে ফিরে এসেছিলেন। সেই ঘটনার পর থেকে তিনি আর কোনো দিন শালবনের পাশ দিয়ে রাতের বেলা যাতায়াত করেনি। লিসেনার্স, এই ছিল আমার প্রথম ঘটনা। আমি সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় যাব। আপনারা তার মধ্যে কমেন্ট করুন যে আপনাদের এই ঘটনাটি কেমন লেগেছে। আমি আরও একটি ঘটনা বলবো। এটাও একটি জমিদার বাড়ির ঘটনা। এটা
অনেক ভয়ঙ্কর ঘটনা পাঠিয়েছেন রোবেল সাহেব। চলুন সরাসরি আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটি ছিল পশ্চিমবঙ্গের এক পুরনো জমিদার বাড়ির ধ্বংসবাসিস ঘটনা। গ্রামের মানুষ বিশ্বাস করত এই বাড়ির পিছনের জঙ্গলে এক ভয়ঙ্কর জিন সাধক তার উপাসনা করত এবং এই বাড়ির জমিতে এখনো সেই জিনের প্রবল আছর আছে। বহু বছর আগে জমিদার পরিবারের এক সন্তান নাকি সেই সাধকের সাধনা নিয়ে বিঘ্ন ঘটিয়েছিলেন, আর সেই রাগে সাধক পুরো জমিদার বংশকে অভিশাপ দিয়ে ধ্বংস করে দেয়। আমাদের গল্পটি 3 বন্ধুকে নিয়ে। 3 জনেই শহরের আধুনিক কলেজে পড়তো। তারা ভূত, প্রেত, জিনের গল্পকে সব সময় গাঁজাখুরি গল্প বলে উড়িয়ে দিত। তাদের গ্রামের এই জমিদার বাড়ি নিয়ে খুবই কৌতূহল ছিল। তারা বিশ্বাসই করতে চাইতো না যে জিন ভূত বলে কিছু আছে এই দুনিয়াতে। একদিন রাতে 3 জন সাহস করে ঠিক করলো তারা জমিদার বাড়ির রহস্য ভেদ করবে। এরকম অনেক বন্ধু বান্ধব থাকে যারা ঘাড় তেরা, ছোট থেকে তাদের ঘাড়ের একটি করে রক ছেঁড়া থাকে। এই ব্যাটারা কি করেছে, রাত যখন প্রায় 2টো বাজে, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। ঘন অন্ধকারের জোনাকির আবছা আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বাইরে থেকে দরজা ভাঙা ছিল, তাই ভিতরে ঢুকতে কোনো অসুবিধা হলো না। পুরনো দালানের ভিতরে ঢোকার সাথে সাথে এই স্যাঁতস্যাঁতে ঠান্ডা গন্ধ আর তাদের নাকে চলে এলো অটোমেটিকলি। দেওয়ালে শ্যাওলা আর আগাছা, আমার মাথার উপর পুরনো কাঠ আর ইট খসে পড়ার শব্দ বলেন। তারা টর্চের আলোয় বাড়ির ভেতরের অংশ দেখাচ্ছিল। একটা লম্বা অন্ধকার করিডোরের একটা বারান্দায় কে যেন হাঁটতে হাঁটতে তারা এক বিষ ধুলো আর ভাঙা আসবাবপত্র ছাড়া কিছুই ছিল না। দীপ্ত এবার মজা করে বলল, কিরে কোথায় জিন? দেখি একবার সামনে আয়, তোর সাধকের অভিশাপের কি ক্ষমতা সেটাই আমরা দেখতে এসেছি রে। কই জিন, বের হ। শুভ ধমকে উঠল, চুপ কর দীপ্তি, জায়গাটা ভালো না, এভাবে বলিস না। রনি দেয়ালের দিকে আলো ফেলে দেখছিল। সেখানে কিছু প্রাচীন আরবি হরফের মতো কিছু আঁকানো। হঠাৎ সে দেখলো একটা দেয়ালে বড় কালো রঙের তাবিজ আঁকা আছে, যেটা এখন আংশিক মুছে গেছে, তবে কিছু এর আশেপাশে যেন বাতাসের গতিপথ অন্যরকম ছিল। ঠিক তখনই তারা একটা শব্দ শুনতে পেল। শব্দটা অনেকটা দীর্ঘশ্বাসের মতো, কিন্তু মানুষের দীর্ঘশ্বাস নয়, অনেক ভারী, গভীর আর যন্ত্রণাদায়ক। মনে হলো যেন ঘরের এক কোণা থেকে শব্দটা আসছে। রনি এবার দ্রুত আলো ফেললে সেই ঘরের দিকে এবং কিছুই দেখতে পেল না, কিন্তু সেই জায়গার দেয়াল থেকে একটা অদ্ভুত ধোঁয়া বা কুয়াশা কুণ্ডলী পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। সে বলল, এই চল চল চল, এখান থেকে চলে যাই, ব্যাপারটা ঠিক না রে, ভালো লাগছে না আমার কিছু। রনি আর দীপ্তেরও দেরি করতে চাইল না সেখানে। তারা দ্রুত পিছনের দরজায় ভয় পেল। রনির দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু দরজাটা যেন পাথরের তৈরি, একটিও নড়ছে না। ঠিক তখনই তার ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যেতে লাগলো। তাদের নিঃশ্বাসগুলো যেন জমাট বেঁধে যাচ্ছিল। এরপর ঘটলো তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘরের মাঝখানে, যেখানে তারা আগে কিছু দেখেনি,
সেখানে ধোঁয়া আর কুয়াশার মধ্য দিয়ে ধীরে ধীরে একটি অবয়ব স্পষ্ট হলো। এটি পুরোপুরি জিনের মতো ছিল। দেখতে ছিল না, বরং একজন বুড়ো মানুষের আকৃতি বা প্রাকৃতির মতো। তার শরীরে আবছা কালো, তার পরনে ছেঁড়া পুরনো পোশাক, আর তার চোখ ছিল দুটো যেন জ্বলজ্বল করে কয়লার মতো লাল হয়ে যাচ্ছিল। সেই সাধক জিনটি আস্তে আস্তে করে বলে, কে তোমরা? আমার তপস্যা ভঙ্গ করেছ? অভিশাপ, অভিশাপ, অভিশাপ নিয়ে যাও তোমরা। রনি দেখলো জিনটির হাতে একটা সরু শুকনো লম্বা ডাল, যেটা মানুষ মাটিতে ঢুকে গেছে। ডালটা মাটিতে ঢোকার সাথে সাথে সেই ঘরটা জোরে কেঁপে উঠলো। ভয়ে সবাই মেঝেতে বসে পড়লো। দীপ্ত চিৎকার করে উঠলো, আমরা ভুল করে এসেছিলাম, আমাদের ছেড়ে দিন। জিনটি দীপ্তর দেখে তাকালো। তার লাল চোখগুলো যেন দীপ্তকে গ্রাস করছে। কোনো ভুল নেই। একবার সেই চৌকাঠ পেরোলে মানুষের মুক্তি নেই। জিনটি এবার রনিকে লক্ষ্য করে একটি তার ডালটি ছুঁড়ে মারলো। রনি দ্রুত পাশ কাটিয়ে গেল, কিন্তু ডালটি দেয়ালে লাগাতেই বিকট শব্দের সাথে সাথে সবাই কাঁপিয়ে উঠলো, আর সেই দেয়ালে আঁকা পুরনো তাবিজটি পুরোপুরি ভেঙে গেল। লিসেনার্স, তাবিজ ভাঙার সাথে সাথেই জিনটি আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবে রাসেল ভাই একটা কথা, যে অবয়ব আরো বড় এবং কালো হয়ে গেল, এবং সে হা হা করে হেসে উঠল। সেই হাসিটা এত ভয়ানক ছিল যে তাদের কান ফেটে যাওয়ার উপক্রম। জিনটি রনিকে ধরতে উদ্যত হলো কিন্তু রনি দেখলো তাবিজ ভাঙ্গার ফলে দেয়াল থেকে কিছু খড়িমাটির গুঁড়ো মেঝেতে পড়ছে। রনি হঠাৎ করে মনে পড়লো তার দাদা বদলান, কিন্তু পিছনের দেয়ালে লাগলো তাবিজের ভাঙা গুঁড়োগুলো বাতাসে ছড়িয়ে গেল। গুঁড়োগুলো জিনটির গায়ে লাগার সাথে সাথে রাসেল ভাইয়া যে যন্ত্রণায় কুকুরাতে লাগলো, তিনি বিশাল শরীরটা ছেড়ে ছোট হতে লাগলো, আর লাল চোখগুলো যেন নিভে যেতে লাগলো। সে চিৎকার করে, না, আমাকে তোমরা মেরো না। একসাথে শুভ আর দীপ্ত ভুলে গিয়ে দরজা তালা ভাঙার জন্য জোরে জোরে ধাক্কা মারতে লাগলো। পবিত্র গুরুর আঘাতে জিনটি এবার পুরোপুরি ভেঙে পড়লো, আর অবয়ব ধোয়ার মতো মিশিয়ে গেল। ঘরের ভিতরের ঠান্ডা ভাবটা কেটে গেল। একই সময় বাইরের বৃষ্টিও থেমে যায়, এবং দরজা যেন আপনা আপনি খুলে গেল। এবার তিন বন্ধু মুহূর্তের মধ্যেই বাইরে বেরিয়ে এলো। পেছনে ফিরে একবারও তাকালো না। সারা রাত তারা দৌড়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তে পৌঁছালো। পরের দিন তারা জমিদার বাড়িটি পুরোপুরি সিল করে দেওয়ার জন্য গ্রামের মুরব্বীদের অনুরোধ করলো। তারা আর কখনোই সেই জমিদার বাড়ির দিকেও ফিরে যাবে না, বা ফিরে তাকায়নি। সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়ে রইল, এবং আর তারা কখনো জিনের ভূতের অস্তিত্বকে বিশ্বাস করার সাহস পায়নি। এই ছিল আজকের ঘটনা রাসেল ভাইয়া। আর যদি আমার ঘটনাটি আপনার কাছে ভালো লেগে যায়, অবশ্যই শেয়ার করবেন, অনেক অনেক খুশি হব। এখানে রাসেল ভাইয়া দুইজন ব্যক্তি আমাকে ঘটনা পাঠিয়েছিল, দুইটা জিন কেন্দ্রিক ঘটনা আমি শেয়ার করেছি। আপনি যদি পারমিশন দেন ভাইয়া, লিসেনারদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই।
দেখুন, আপনারা যারা আমার কণ্ঠে ভূত এফএম শুনতে চান আর যে রাসেল ভাইয়ার ঘটনার মধ্যে ভূত.com-এ, আমি আপনাদেরকে বলি আর যে রাসেল ভাইয়ার কাছে এত ভৌতিক আর্টিস্ট আছে যে আমি চাইলেই তার অফিসে গিয়ে আপনাদেরকে ঘটনা শোনাতে পারবো না। আমাকে পার্সোনালি ডাকতে হবে, দেন আমি যাব। আপনারা যে আমাদেরকে এত এত ঘটনা পাঠান ভাইয়া, এই ঘটনাটা এতগুলো ঘটনা আমি যদি বলার জায়গায় না পাই তাহলে আমি এই ঘটনাটা কিভাবে শেয়ার করব? দেখুন, আজ 6 দিন পরে আর রাসেল ভাই আমাকে এরকম লিসেনারদের পাঠানো ঘটনা সিলেক্ট করে রেকর্ড করাচ্ছেন। যাই হোক, আমি চাইবো আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি আজকের পর্যন্তই। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন আমরা কতটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ইমেল এপিসোড তৈরি করে থাকি। লিসেনার্স, আপনারা যদি চান আমরা আপনাদের জন্য আরো বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা সার্চ করে তুলে ধরবো। আপনারা জানেন যে আমি কত ভয়ঙ্কর ঘটনা বলেছিলাম এর আগে, অনেকেই আমার ঘটনাই চাচ্ছেন। তো আজকে আমি আপনাদেরকে আরো একটি আমার নিজের কণ্ঠে ঘটনা শোনাবো। এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে